বাংলায় একটা কথা বলে না যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমাদের অবস্থাটা আসলে সেরকম। আমাদের অবস্থাটা এখনো আসলে অনেকটা সেরকম। ওই যে বললাম আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি, এই জন্য এখন কথা বলি জাস্ট সাইলেন্স, মানে কোনো কিছু, নো ওয়ান্স টকিং। বাসার মধ্যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল, আমার ভাই ছিল, আমার ভাইয়ের সমান আমার কাজিনরা ছিল, এবং বাচ্চাগুলো তো ছোটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে, ও বুঝতেছে না। কেউ একটা কথাও, মানে কোনো আওয়াজ নাই, মানে ইভেন মানে গাড়িরও কোনো আওয়াজ নেই, মানে কবরের নীরবতা যেরকম ওরকম। এর আগ পর্যন্ত আমি জানলায় বসেছিলাম, এর আগ পর্যন্ত আমি কাঁদতেছিলাম, কিন্তু আমার কাছে এখনো মনে আছে ওই যে সাইলেন্সটা, ওই নীরবতাটা আমার কাছে মনে আছে। আই রিমেম্বার স্ক্রলের নামটা আমি দেখছি, আমার যতদূর মনে পড়ে, বাট আই ওয়াজ ইন ডিসবিলিভ, কারণ আরেকজন দুথুর আঙ্কেল ছিল এবং উনি সেক্টর কমান্ডার ছিল, এবং আমাদেরকে তো এসে বারবার বলতেছিল যে যারা সেক্টর কমান্ডার তাদেরকে ওরা মেরে ফেলছে। আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমার বাবা না জানি কত অত্যাচারী ছিল, তিনি অনেক বড় অপরাধ করেছিলেন, তিনি একজন অত্যাচারী ছিলেন, তারা আরো বিভিন্ন ধরনের ট্যাগ, চোর বলে কথা বলা, জোয়ানদের কথা বলা, যে তাদের পিঠ থেকে গিয়েছিল। সেখানে এক পাশে হচ্ছে আমাদের আজম আন্টি, উনার দুইটা বাচ্চা নিয়ে আঙ্কেলের কবরের উপরে হাত দিয়ে উনি কাঁদছেন, এবং তার ঠিক পাশের ছবিটা হচ্ছে একজন জওয়ানকে তার স্ত্রী ভাত খাইয়ে দিচ্ছেন, এবং উপরের কথাটা লেখা ছিল এমন যে সব কান্নার রং এক। এটা আমাদের জন্য খুবই হার্টফুল, এবং এটা আমাদের জন্য খুবই ডিসরেসপেক্টফুল। আমি মনে করি আমাদের বাবাদের স্মৃতির জন্য এটা খুবই ডিসরেসপেক্টফুল, এবং এই দুইটার কান্নার রং কখনোই এটা এক হতে পারে না। আমি জানি যিনি আমার বাবার খুনের আদেশ দিয়েছেন, আসলে আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই সর্বত্র সব জায়গায় তার ছবি দেখাটা গত 16 বছর ধরে, এটা তো আমাদের জন্য একটা অনেক বড় একটা মানসিক পীড়া। আপনারা যখন গেট দিয়ে বেরোলেন তখন কি মিডিয়া বা অন্যান্যরা ছিল? আমরা যখন বের হই, আমার দাদা বাড়ি হচ্ছে ধানমন্ডিতে, জিগাতলায় পাশেই, পিলখানার পাশেই। তো ওখানে আমরা যখন বের হই আমরা দেখি যে ওখানে প্রচুর মানবাধিকার কর্মী ছিল, ওখানে অনেক সাংবাদিকরা ছিলেন, মানবাধিকার কর্মীরা। উনারা যারা ছিলেন উনারা আমাদেরকে, একটা পেরিমিটার ছিল, ওই পেরিমিটারের পরে আমরা অনেকগুলো ফ্যামিলি বের হয়েছি, উনারা তখন আমাদেরকে রিসিভ করে যে যেদিকে পারে, আমি তো আসলে ডানে বামে তাকানোর সুযোগ হয় নাই। একটা রিক্সা ছিল, আমার মনে পড়ে আমার চাচারা ছিলেন যারা আমার বাবার কাজিনরা, তো আমরা সামহাও ওখান থেকে বের হয়ে আর কি আমার দাদা বাড়িতে চলে যাই। তো আপনার বাবার মরদেহ কবে পেলেন? আমার বাবার সম্ভবত তার পরের দিন, যদি আমি খুব ভুল না বলে থাকি, যেদিন 32 জনের গণকবরটা পাওয়া যায়। আমরা বাসায় আসার পরে আমরা তো উই আর স্টিল ইন ডিসবিলিভ যে আমরা আসলে বেঁচে আসছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কি হয়েছে বা কাদেরকে মেরে ফেলা হয়েছে বা কতজনকে মেরে ফেলা হয়েছে এটাও আমরা জানি না। সবাই তো আসলে টিভির সামনে ছিল, আমরা শুনতেছিলাম যে একটার পর একটা লাশ বুড়িগঙ্গায় ভেসে আসতেছে, একটার পর একটা লাশ ম্যানহোল থেকে বের হচ্ছে। এগুলো যখন আমরা শুনতেছিলাম, এবং আরো সে সময় আরো আসলে ভিতরে যারা সার্ভাইভার অফিসার ছিল তারাও বের হচ্ছিল, এক এক করে কথাবার্তা বলতেছিল। তো এই নিচে যে একটা আপনাদের ওই যে স্ক্রল যেটা আসে, ওখানে সবার নাম আসতেছিল আর কি। তো পরে অনেকগুলো লাশ পাওয়ার পরে আমার মনে হয় যে লাশগুলো ভেসে আসছে যে শহীদ আঙ্কেলদের, উনাদের পরে লাস্ট গণকবরটাই ছিল হচ্ছে ওই যে 32 জনের যে গণকবরটা ছিল, সেটাই আর কি আমার বাবার লাশ পাওয়া যায় along with 31 others। আর ওই স্ক্রলে আই রিমেম্বার স্ক্রলের নামটা আমি দেখছি, আমার যতদূর মনে পড়ে, বাট আই ওয়াজ ইন ডিসবিলিভ, কারণ আরেকজন দুথুর আঙ্কেল ছিল এবং উনি সেক্টর কমান্ডার ছিল, এবং আমাদেরকে তো এসে বারবার বলতেছিল যে যারা সেক্টর কমান্ডার তাদেরকে ওরা মেরে ফেলছে, ঢাকার সেক্টর কমান্ডারকে মেরে ফেলছে, ডিজিকে মেরে ফেলছে, ওরা বলতেছিল। আমি বলছি যে আমরা ভাবতেছিলাম যে সম্ভবত উনি মাগরিবের ওয়াক্তে, আমার মনে আছে আমার বাবার লাশটা ফাইনালি পাওয়া যায়। আমার বাবার 2 জন কাজিন, আমার চাচারা, ওনারা শনাক্ত করেন প্রথমে গিয়ে ইনিশিয়ালি। আর ওই টাইমটা এক তো ভয়াবহ ছিল, সবাই হচ্ছে তখন ঢাকা মেডিকেল, মিডফোর্ড ছোটাছুটি করতেছিল আর কি, কারণ লাশ শনাক্তের যে ব্যাপারটা এটা, এবং লাশগুলো যেহেতু 2 দিন পুরানো, সব চেনাও যাচ্ছিল না, সবাই চেনার চেষ্টা করতেছিল। আবার মাটি চাপা ছিল।
এবং মাটিটা মানে ভেজা মাটি ছিল আর কি, সেখানে সম্ভবত গাছ লাগানোর জন্য ওগুলো রেডি করা হচ্ছিল আর কি ওই জায়গাটায়। তো আমার বাবার কে আলটিমেটলি শনাক্ত কে করেছিল? শনাক্ত আমার 2 চাচা ইনিশিয়ালি করেছেন, পরে আমার মা গিয়েছিলেন। আমার মা যান, আমার ওখানে আমার মা মাগরিবের নামাজ পড়ে উনি যখন সালাম ফিরান ওই সময়টা আমার মনে আছে যে সবাই আসলে বুঝতে পারে যে আমার বাবার লাশটা পাওয়া গেছে। এবং আমার বাবার লাশটা খুব একটা চেঞ্জ আমার বাবার লাশে তখন আসে নাই আর কি, তো যেটার কারণে আমার বাবাকে শনাক্ত করাটা খুব ইজি ছিল আর কি, তার ফিচার্স বা তাকে আসলে দেখে চেনা যাচ্ছিল যে ওইটাই আমার বাবা। যেদিন আমার মাকে মাগরিবের নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে আমার ফুপু গিয়ে বলে, এবং ওই সময়টা আমার মনে আছে যে এর আগ পর্যন্ত আমার পুরো দাদা বাড়িতে সবাই অনেক কথা বলতেছে কি হচ্ছে না হচ্ছে, টিভির সামনে, টিভি ছাড়া প্রচুর মানুষ আসতেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এবং সবাই অনেক কথা বলতেছে। ওই টাইমটা আমার মনে আছে আমাদের পুরো বাসা, আমরা উই হ্যাভ এ বিগ ফ্যামিলি আর কি, পুরো বাসার উপর থেকে নিচ পর্যন্ত কোনো কথা নেই, মানে জাস্ট সাইলেন্স, মানে কোনো কিছু, নো ওয়ানস টকিং। বাসার মধ্যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল, আমার ভাই ছিল, আমার ভাইয়ের সমান আমার কাজিনরা ছিল, এবং বাচ্চাগুলো তো ছোটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে, ও বুঝতেছে না। কেউ একটা কথাও, মানে কোনো আওয়াজ নাই, মানে ইভেন মানে গাড়িরও কোনো আওয়াজ নেই, মানে কবরের নীরবতা যেরকম ওরকম। এর আগ পর্যন্ত আমি জানলায় বসেছিলাম, এর আগ পর্যন্ত আমি কাঁদতেছিলাম, কিন্তু আমার কাছে এখনো মনে আছে ওই যে সাইলেন্সটা, ওই নীরবতাটা আমার কাছে মনে আছে। আমার ফুপি আমার মাকে গিয়ে বলছে যে আমার বাবাকে দাদা ডাকতেন আর কি, তো বলছে যে বড়দাকে পাওয়া গেছে এবং তার লাশ পাওয়া গেছে মিডফোর্ডে। সেটাই আমার মা তখন একটা চিৎকার দেয় আমাদেরকে, আমার মনে আছে আমার মামাকে জড়ায় ধরে চিৎকার করতে থাকে, এবং এক পর্যায়ে আমি জানি না আসলে আমার মাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন বা তার জায়গায় থাকলে আমি কি করতাম। আমার মা নামাজ পড়ে উঠে আমার চাচাদের সাথে গিয়ে সেখানে গিয়ে আমার বাবাকে খুব ভালো মতো, মানে পুরোপুরি ধরে, পুরো শরীর ধরে, মানে হাত পা নাক মুখ দাঁত সবকিছু ধরে আমার মা নিজে শনাক্ত করেন আমার বাবাকে। আর আমার বাবার সাথে তো আমার বাবার বিলঙ্গিংস ছিল, চাবির রিং ছিল, এবং বাবার তো মানে মোটামুটি সবকিছু ইনট্যাক্ট ছিল। বাবার চাবির রিং দেখে র্যাঙ্ক ট্যাঙ্ক নেমপ্লেট সবই ছিল, ওগুলা দেখে আর কি পরবর্তীতে শনাক্ত করা হয়। এই তো এরপরে এই যে 16টা বছর আপনারা তো তেমন কথা বলেননি, কেন বলেননি? কথা বলি নাই এটা আসলে ঠিক না, কথা আমরা 2013 সাল থেকে বলছি। কথা না বলার পিছনে একটা অনেক বড় ভয় হচ্ছে যে বাংলায় একটা কথা বলে না যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমাদের অবস্থাটা আসলে সেরকম। আমাদের অবস্থাটা এখনো আসলে অনেকটা সেরকম। আমরা এখনো যে খুব সাহস নিয়ে কথা বলতে পারি জিনিসটা আসলে সেরকম না। বাট ওই যে বললাম আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি, এই জন্য এখন কথা বলি। কথা আমরা বলা শুরু করেছিলাম, আমরা 2-3টা শহীদ পরিবার 2013 সাল থেকে, প্রথম থেকে মুজিব ট্রাস্ট থেকে প্রোগ্রাম করা হতো, রবীন্দ্র সরোবরে কাজ করা হয়েছে, প্রেস ক্লাবে আমরা যাই 2013 সাল থেকে, কিন্তু প্রচার মানে হতো না আর কি। আমরা বিচারের দাবি বা আমরা এখন যে ধরনের দাবিগুলো নিয়ে আমরা যে প্রেস কনফারেন্সগুলো করি, এই দাবিগুলো আমরা 2013 সাল থেকে পারসিস্টেন্টলি প্রতি বছরই আমরা করে থাকি, প্রতি বছরই আমরা করতাম। আমরা যখন কবরস্থানে যেতাম কবর জিয়ারত করতে, তখনও সাংবাদিকরা আমাদের সাথে কথা বলতেন, তখন আমরা একই কথা বলতাম। তবে অনেকটা সময় আমরা আসলে সাংবাদিক বিমুখ ছিলাম কিছুটা সময়, যার কারণ হচ্ছে যে আপনি নিজেও জেনে থাকবেন যে সে সময় আসলে হলুদ সাংবাদিকতা যে ব্যাপারটা, এটা খুব ফলাও করে প্রচার করা হতো, আমাদের কথাগুলোর ন্যারেটিভগুলো চেঞ্জ করা হতো। ফর দ্য লংগেস্ট টাইম আমরা এত ভায়োলেন্ট একটা ট্রমার ভিতর থেকে নিজেরা ছিল, আমাদের একটা আছে যে আমাদের ব্যক্তিগত একটা আঘাত, ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, সেটার সাথে বাবা হারানোর কষ্ট, তার উপরে যখন আমি বের হই এবং আমাকে
এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমার বাবা না জানি কত অত্যাচারী ছিল, তিনি অনেক বড় অপরাধ করেছিলেন, তিনি একজন অত্যাচারী ছিলেন, তারা আরো বিভিন্ন ধরনের ট্যাগ, চোর বলে কথা বলা, জোয়ানদের কথা বলা, যে তাদের পিঠ থেকে গিয়েছিল, যেখানে আমরা পার্সোনালি কখন আমার 14 বছর যে আমি আমার বাবাকে দেখেছি, আমি তখন দেখতাম যে তার যে সাবঅর্ডিনেটরা ছিলেন তারা আসলে আমার বাবাকে কি পরিমাণ ভালোবাসতেন। আমার বাবা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তিনি বিডিআরের একজন জওয়ানের আত্মীয়র বাচ্চার ডেলিভারি হবে সেটা তিনি সেট আপ করে আরেকটা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট সেট করে তার ফ্রেন্ডকে দিয়ে সেই সার্জারি করে সেটার ডিসকাউন্ট করা ইত্যাদি। এবং এটা একটা খুবই কমন একটা ঘটনা, মানে এটা তেমন কোনো বড় কিছু না। এবং আমার বাবাকে এভাবে আমরা চিনি, আমার আত্মীয় স্বজন, আমার বাবার বন্ধু বান্ধব, আমার বাবার যারা আমার বাবার আন্ডারে চাকরি করতেন, কখনো এমন হয় নাই যে আমার বাবাকে নিয়ে একটা কমপ্লেন তাদের ছিল। তো এরপরে যখন আসলে আমরা সংবাদ মাধ্যম থেকে এই ধরনের ফিডব্যাক পেতাম, স্পেশালি আমার মনে আছে কোনো একটা বছর প্রথম আলোতে একটা বড় একটা ছবি ছাপানো হয়, সেখানে একপাশে হচ্ছে আমাদের আজম আন্টি, উনার দুইটা বাচ্চা নিয়ে আঙ্কেলের কবরের উপরে হাত দিয়ে উনি কাঁদছেন, এবং তার ঠিক পাশের ছবিটা হচ্ছে একজন জওয়ানকে তার স্ত্রী ভাত খাইয়ে দিচ্ছেন, এবং উপরের কথাটা লেখা ছিল এমন যে সব কান্নার রং এক। এটা আমাদের জন্য খুবই হার্টফুল এবং এটা আমাদের জন্য খুবই ডিসরেসপেক্টফুল। আমি মনে করি আমাদের বাবাদের স্মৃতির জন্য এটা খুবই ডিসরেসপেক্টফুল, এবং এই দুইটার কান্নার রং কখনোই এটা এক হতে পারে না। না, যে বেঁচে আছে তার কান্নার রং আর যে মারা গেছে তার ফ্যামিলির কান্নার রং তো এক না। এখানে মারা গেছে না, মেরে ফেলা হয়েছে, রাইট। তো এটা আসলে কখনো এক হতে পারে না। বাট এই যে ন্যারেটিভ শেপিং, একটা পর্যায়ে আসলে আমাদের মনে হলো যে আমরা যখন চিৎকার করছি, উই আর স্ক্রিমিং ইন অ্যান ইকো চেম্বার, উই আর স্ক্রিমিং ইন আ ভ্যাকিউম। আমাদের কথাগুলো শোনার কেউ নেই, আমাদের কথাগুলো প্রচার হতো না, আমরা কথা ঠিকই বলে গেছি। এবং আমার 2013 সালে আমার বয়স কতই বা হবে, তখন আমরা বলে যাচ্ছি, আমরা মিডিয়ার কাছে যাচ্ছি, মিডিয়াও আমাদের কাছে আসতেছে। এমন না, হয়তো উনাদেরও মানে যথেষ্ট প্রতিবন্ধকতা ছিল, যেটার কারণে উনারাও আসলে হয়তো প্রচার করতে পারতেন না। একবার তো চলে আসলেন 27 তারিখে, হ্যাঁ, এরপরে কি কখনো গিয়েছিলেন কিছু নিয়ে আসতে বা এতে? হ্যাঁ, তো সেই সময় কি দেখেছেন যে বা গণকবরের জায়গাটা কি গিয়েছেন কখনো? ওখানে আমরা কখনো যাইনি। আমাদেরকে কয়েক ঘন্টার একটা সময় দেওয়া হয়েছিল ওই বাসায়, কারণ ওটা তো আমাদের বাসা। আসলে আমরা তো প্রায় 2.5 বছর ওই বাসায় ছিলাম, আমাদের সকল জিনিসপত্র তো ওখানে ছিল। আমরা আমাদের জিনিসপত্রগুলো ফেরত নিতে গিয়েছিলাম আর কি। তো এটা একবারই কয়েক ঘন্টার জন্য আমরা যাই, এবং আমরা যা দেখতে পাই আমাদের বাসায়, আসলে আমাদের বাসাটায় খুব বেশি লুটপাট ভাঙচুর আসলে হয় নাই। আমাদের কিছু ক্যামেরা ছিল, ল্যাপটপ ছিল, ওই জিনিসগুলো ওরা নিয়ে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের আলমারিটা ওরা খুব সুন্দর করে খুলে জিনিসপত্র বের করে নিয়ে যায়, যেটা আসলে ওদের আসলে জানার, আলমারিটার একটু লকটা একটু ট্রিকি ছিল, কিন্তু যে কোনো কারণে আলমারিটা ওদের আসলে খুব একটা যে কসরত করে ভেঙে জিনিসপত্র ভিতর থেকে নিতে হয়েছে সেরকম না। ওরা এমনভাবে আলমারিটা খুলেছে যেটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আসলে যে চেনে বা যে জানে এরকম কেউই এসে করেছিল আর কি। তো আর কি, আমাদের আসলে খুব একটা নেয়ার মতন খুব বেশি জিনিস ছিল না, বা যা পেয়েছিল আর কি হাতের কাছে ওরা নিয়ে চলে গিয়েছিল। গত 16 বছর আপনারা কেমন ছিলেন এই যে সরকারের আন্ডারে? আপনি তো মিডিয়ার কথা বললেন, সরকার কি আপনাদেরকে এই 16 বছর সহযোগিতা করেছে? সরকার থেকে আমরা ডিরেক্টলি যে খুব সহযোগিতা পেয়েছি এটা আমি বলতে পারবো না মুখ বড় করে, যে সরকার আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে গেছে। আর্মির পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেতাম, কিন্তু অযৌক্তিক বা এক্সট্রা কোনো সহযোগিতা আমরা পেতাম না, যেটা হয়তো ওয়ান্স এগেন মিডিয়াতে বা যে কারণেই হোক লোকমুখে শুনে হচ্ছে যে বিভিন্ন ধরনের কথার প্রচারগুলো এমনভাবে হতো যে আমরা হয়তো অনেক, মিডিয়া কিন্তু নিজে বলে না, মিডিয়া কারো না কারো দিক থেকে পেয়েছে, ডেফিনেটলি হ্যাঁ, তথ্য দেয় অথবা কারো ইন্টারভিউ দেয় না। সরকার থেকে আমাদের কাছে বলা হতো যে আপনাদেরকে অনেক কিছু দেওয়া হচ্ছে, ইভেন আপনাদের অফিসাররাও বলতো ওনাদেরকে এই বাড়ি দিয়েছে, সেই বাড়ি দিয়েছে, তাদেরকে ভাসিয়ে দিয়েছে, এই ধরনের ইন্টারভিউ আমরা পেয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি আই ওয়াজ গেটিং देयर। যেমন
প্রিভিয়াস গভর্নমেন্ট যখন বেগম খালেদা জিয়ার বাসাটা ওনাদের ফর হোয়াট এভার রিজন ওনাকে ওখান থেকে সরায় ফেলা হলো, আমাদেরকে বলা হয়েছিল, আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই, বাট তারা প্রচার করেছিল এইভাবে যে সেখানে আমাদেরকে একটা জায়গা দেওয়া হবে বা আমাদেরকে একটা ঘর বাড়ি করে দেওয়া হবে। এরকম কোনো কিছু হয় নাই। আমরা আমাদের বাবাদের পেনশনের টাকা পাই, কিছু মানে পেতাম, সেটা একজন সরকারি কর্মকর্তা না থাকলে বা তার রিটায়ারমেন্টের পরে যেটা পায়। বিভিন্ন ফরেন ব্যাংক থেকে আমাদেরকে সাহায্য করা হতো, সেটা গভর্নমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসতো, যেটা দেখে মনে হতো যে আসলে গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছেন, কিন্তু এটা আমরা গভর্নমেন্টের থেকে পেতাম না। এটা আমরা পেতাম হচ্ছে কিছু মানে গুডউইল যাদের আছে তারা নিজেদের ইনিশিয়েটিভ থেকে তারা এটা আমাদের জন্য সিএসআর থেকে দিত তারা। আমরা আর্মি থেকে কিছু সাহায্য পেতাম, যেমন আমরা সিএমএইচ চিকিৎসা পেতাম, আমরা আর্মি ইনস্টিটিউটে লেখাপড়া করতাম, সেখানে আমাদের যে টিউশন ফি এর যে অংশটুকু ওইটুকু আমাদেরকে মওকুফ করা হতো। এই ধরনের কিছু ব্যাপার আমরা এই যে মানে খুব যে সুযোগ সুবিধা বলবো জিনিসটা এরকম না, মানে ইটস নট লাইক আ লাক্সারি বা আমরা যে খুব লাক্সারিয়াস স্টেটে ছিলাম জিনিসটা এমন না। তবে 16 বছর ধরে আমরা মানে আমাদের সবার এক একজনের স্ট্রাগল এক এক রকম ছিল, এবং আমরা দ্য ফ্যাক্ট দ্যাট আমরা কথা বলতাম, যদিও কথা বলার সাথে সাথেও আমাদের যথেষ্ট রিপারকাশন হতো, অনেক কনসিকুয়েন্সেস ছিল কথা বলতে হয়তো ইন্টেলিজেন্স থেকে খুবই নম্র ভাষায় ভদ্র ভাষায় থ্রেট দেওয়া হতো, অথবা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের ভয়ভীতি দেখানো হতো। তো আমরা যখন কথা বলতাম, কথা বলার মধ্যেও আমাদের এই একটা ভয় নিয়ে আসলে চলতে হতো। আর আমি জানি যিনি আমার বাবার খুনের আদেশ দিয়েছেন, আসলে আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই সর্বত্র সব জায়গায় তার ছবি দেখাটা গত 16 বছর ধরে, এটা তো আমাদের জন্য একটা অনেক বড় একটা মানসিক পীড়া। আপনারা তো যেতেন তার কাছে, দেখা করতে গিয়েছেন তো? একবার গিয়েছিলাম। তখন কি আপনারা কিছু মানে আপনি কি কিছু বলেছিলেন বা এই ধরনের যে আমাদের অনেক কষ্ট হয় বা কিছু? না, কিছু বলি নাই। আমরা যখন গিয়েছিলাম তখন আমরা যথেষ্ট পক্ষাঘাতগ্রস্ত ছিলাম, আমাদের আসলে তখন চোখের পানির বাইরে আর কোনো কিছু বলার মতো অবস্থা ছিল না। এখন আমি আছি বর্তমানে কথায়, যে 5 আগস্ট সরকার পরিবর্তন হলো, 8 আগস্ট নতুন সরকার আসলো। এরপরে এখন কিন্তু আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা কমিশনও গঠন করা হয়েছে, আপনারা জানেন, এবং আপনাদের সাথে অলরেডি একটা বৈঠকও কমিশন প্রধান করেছেন। জি। তো এই কমিশন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? কমিশনের ব্যাপারে আসলে খুব বেশি, এখানে তো অনেক লিগ্যাল ব্যাপার আছে, এবং আমরা জানি, আমরা যথেষ্ট মানে অ্যাটলিস্ট এইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে যে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটা, এখানে আসলে আসামির সংখ্যা অনেক বেশি, পারপেট্রেটরের সংখ্যা অনেক বেশি, উপর থেকে নিচ পর্যন্ত সবাই অপরাধী। এখানে কারো অপরাধ কম, কারো অপরাধ বেশি এটা বলা, যিনি আদেশ দিয়েছেন তিনি থেকে শুরু করে যারা এক্সিকিউট করেছেন এবং যারা পর্দার আড়ালে ছিলেন, যারা এখনো পর্যন্ত কভার আপ করে যাচ্ছেন, তখনও করে গেছেন, তারা সবাই অপরাধী। এবং আমরা সবাই সেটাই মনে করি, এবং আমরা মনে করি যে এই যে কেসটা নিয়ে কাজ করা এটা যথেষ্ট কঠিন, এটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হওয়া উচিত আমাদের স্বাভাবিক, আমাদের কমন সেন্সে যেটা বলে। কমিশন আমাদের সাথে দেখা করেছে এটা নিয়ে, এটা আমাদের কাছে মনে হয়েছে যেটা খুবই ভালো একটা জেস্টার, কারণ গুড ফেইথেই এটা নিয়েছি। এবং তাদের সাথে আমাদের কথা বলে যেটা মনে হয়েছে যে তারা যথেষ্ট সিনসিয়ারিটির সাথে কাজ করার নিয়ত নিয়েই কাজটা শুরু করেছেন, অতটুকু কনফিডেন্স আমাদের ভিতরে ইনস্টিল করতে পেরেছেন। বাট আমরা আশা করব যে তারা আমাদেরকে আপডেটেড রাখুক যে তারা কি করছেন, এবং তারা যেন সব লেয়ার্সে এটাকে কভার করেন। সো ফার আমাদের তাদের কোনো কিছুতে বা তার কমিশন নিয়ে আপত্তি জানানোর মতন কোনো ঘটনা ঘটে নাই। এখন শেষ কোয়েশ্চেনে আমি চলে আসি যে আপনাদের আসলে এখন দাবি কি? আমাদের দাবি প্রথম থেকে যেটা ছিল সেটাই, আমরা চাই একেবারে নিরপেক্ষ এবং বিচারটা এমনভাবে হোক যেখানে আসলে কোনো অপরাধী যেন ছাড়া না পায়। এটা একদম যারা রাজনীতিবিদ ছিলেন আমরা খুব পরিষ্কারভাবে জানি কারা কারা ছিলেন, কাদের কাদের নাম চলে আসছে, কারা কারা এটার আদেশ দিয়ে থাকতে পারেন।
সো এই নামগুলো উপর থেকে শুরু করে একদম সেনা কর্মকর্তা থেকে শুরু করে সেদিন যারা রেস্কিউ করতে বা সেখানে যারা বাধা চেয়েছেন সেখান থেকে শুরু করে গ্রাউন্ডে যারা ছিলেন, যারা এগুলো এক্সিকিউট করেছেন, যারা হত্যা থেকে শুরু করে টর্চার লুটপাটের সাথে জড়িত ছিলেন, সেখান থেকে শুরু করে সবার বিচারটা যেন একদম জাস্ট হয় এবং এটা যেন ম্যানিপুলেটেড না হয়, সেটা যে কোনো মহল থেকেই হোক। তাহলে আপনাদের মেইন দাবি বলতে কোনটা আমরা বুঝবো? আমাদের মেইন দাবি তো অবশ্যই বিচার, অবশ্যই বিচার, এবং বিচারটা এমন না যে এর ফাঁসি চাই ওর ফাঁসি চাই এখনই চাই। আমরা চাই পরিষ্কারভাবে এটা এস্টাবলিশড হোক যেটা কে করেছে, কেন করেছে, এবং এটার পিছনের ইন্ধনদাতা কারা ছিল, এটার অর্ডার কে দিয়েছে, এবং এটা আমরা পুরোপুরি প্রমাণ সহ আমরা যেন এটা জানতে পারি। সো বিচার বা বিচার বলতে আমরা অ্যাকচুয়ালি আমরা এটাই বুঝি, এবং যথাযথ যারা অপরাধী হিসেবে চিহ্নিত করা যাচ্ছে, প্রমাণ করা যাচ্ছে, তাদের যেন যথাযথ শাস্তিটা হয়। এর মধ্যে বিডিআর এ যারা আটকানো ছিল সৈনিক, আপনারা এর মধ্যে একটা প্রেস কনফারেন্স করেছেন, তাদেরকে ছাড়া দিচ্ছে, আপনারা এটাও আপত্তি করেছেন। তো না, আমরা এটা নিয়ে আপত্তি করিনি। এটা এখানে একটা ভুল আছে। বিস্ফোরক মামলায় যারা ছাড়া পেয়েছেন, যাদেরকে কোর্ট এবং সব আপনার প্রমাণাদি, তথ্য প্রমাণাদি সবকিছু বিবেচনা করে যারা ছাড়া পেয়েছেন বা যারা জামিন পেয়েছেন, তাদের সম্ভবত খালাস হয়নি, তারা জামিন পেয়েছেন, এটা ডেফিনেটলি তাদের রাইট, এবং এটা বিজ্ঞ আদালত এটা বুঝে বা এটা তারা তাদের মতো করে সবকিছু বিবেচনা করেই তারা করেছেন। এটাতে আমরা কোনো প্রকার কোনো আপত্তি করি নাই। আমাদের আপত্তির জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে, আপনারা যদি মনে রাখেন যে প্রেসে আগে তাদের এক দফা দাবি ছিল, তাদের ভাষ্যটা ছিল এরকম যে এর আগে যে কয়জন চিহ্নিত অপরাধী বা যত ধরনের কোর্ট হয়েছে সবকিছুই প্রহসনমূলক, সবকিছুই মিথ্যা, এবং এর বেসিসে সবাইকে বেকসুর খালাস দিয়ে দেওয়া উচিত, তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া যেন হয়। এটা ছিল প্রথমে এক দফা দাবি। তো এই এক দফা দাবি নিয়ে আমাদের আপত্তি ছিল, যে আমাদের যতটুকু আমরা যে আপত্তিটা জানিয়েছি এটা নিয়ে। এখন কেউ যদি নিজেকে নিরপরাধ প্রমাণ করে, তথ্য প্রমাণের সাপেক্ষে সে যদি নিরপরাধ হয় এবং সে যদি মুক্তি পায়, এটাতে তো ডেফিনেটলি আমাদের কারোর কোনো অবজেকশন থাকা উচিত না এবং নাইও। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আমাদের মেইল বা কমেন্ট করে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ। অনেকেই বিভিন্ন শহীদ পরিবারের বা ভুক্তভোগী সেনা অফিসারদের কথা জানতে চাচ্ছেন। আমরা আপনাদের অনুরোধ রাখতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা সাক্ষাৎকার দিতে রাজি হলে আমরা তা নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমাদের লক্ষ্য সত্য ইতিহাসটা সবাইকে জানানো। স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে থাকুন, আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল করে রাখুন। কন্টেন্টগুলো শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অর্থাৎ শ্রোতা দর্শকই আমাদের শক্তি। আল্লাহ হাফেজ।